বন্ধুরা, এই সেই হাজার বছর পুরনো রহস্যের ভয়ঙ্কর কূপ। এই কূপের পানি ব্যবহার করলে মৃত মানুষ জীবিত হয়ে যেত। আমরা এখন ঠিক সেই কূপের পাশেই দাঁড়িয়ে আছি। এই সেই রহস্যের শিলিদিবির ঘাট, যে ঘাটগিরি অনেক ভয়ঙ্কর ইতিহাস রয়েছে, যা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমাদের সাথেই থাকুন। বাল বাচ্চা নাই রে, লাতিপুতি অনেক রে, বাল বাচ্চা নাই, বাল বাচ্চা নাই, কিন্তু নাতিপুতি আসলে কেন? লাতিপুতি অনেক রে, বাল বাচ্চা। বন্ধুরা, এই সেই জায়গা যে জায়গাতে একজন মহান ব্যক্তি শুয়ে আছেন। তিনি হচ্ছে পরশুরামকে হারিয়ে এই অঞ্চলে যে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, সেই শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির সমাধির পাশে আমরা এখন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। বন্ধুরা, আমি আজকে যে জায়গাতে অবস্থান করছি, এটি হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী খ্যাত যে শহরটি রয়েছে, সেটি হচ্ছে বগুড়া শহর। বগুড়া শহর মহস্থানগড়ে আমি এখন অবস্থান করছি। এই মহস্থানগড় ঘিরে প্রাচীন আমলের অনেক নিদর্শনই রয়েছে। যেমন রয়েছে তখনকার সময় সবচেয়ে প্রভাবশালী রাজা পরশুরাম রাজা রাজমহল রয়েছে, ঠিক পাশেই শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির সমাধি। সবকিছুই দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে। আশা করি অনেক ভালো লাগবে। আমাদের সাথে থাকুন, চলুন যাওয়া যাক। বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে, সেটি হচ্ছে বগুড়া মহস্থানে। মহস্থানগড়ে আমরা এখন চলে এসেছি। আর এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা মহস্থানগড়ের সেই বাউন্ডারি দেখতে পাচ্ছি। বন্ধুরা, যে এখন আমরা যে জায়গাতে অবস্থান করছি, এটি একটা বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাঁচা বাজার। সেটি হচ্ছে বগুড়া মহস্থানগড় কাঁচা বাজার। এটা মহস্থানগড়ের পাশেই এই বাজারটার অবস্থান। আমরা একটু এই বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে কত রকমের সবজি রয়েছে আর কোনটার কি দাম, সেটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো আমাদের সাথে থাকুন, চলুন যাওয়া যাক। বন্ধুরা, যে এখন আমরা কাঁচা বাজারের ভিতরে প্রবেশ করেছি। দেখুন কি বিশাল বড় বাজার। এখানে সব রকমের সবজি আমরা দেখতে পারছি এবং কোনটার কত দাম সেটাও একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। লাইট দাম নাই আপনাদের এখানে, কিন্তু জায়গা মতো ঠিকই আছে। আমরা যে পাতাকপি দেখতে পাচ্ছি এখানে। এখন অবশ্য ফুলকপি পাতাকপির সিজন না, তারপর আমরা এই বাজারে ফুলকপি পাতাকপি দেখতে পাচ্ছি। আর বিশাল বড় বাজার, এটা অনেক বিশাল বড় বাজার। আপনাদের দেখা, এই জায়গায় কিছু খাবারের দোকানও দেখতে পাচ্ছি। দেখুন চমৎকার চমৎকার কিছু খাবার রয়েছে। 15 টাকা কেজি। বন্ধুরা, দেখুন কি চমৎকার পটল। এটা আপনার 15 টাকা কেজি এই বগুড়া এই পাইকারি বাজারে। আর এইটাই যখন আপনার রাজধানী অথবা বিভিন্ন জেলাতে চলে যাবে, একমাত্র হাত বদলের কারণে এটা 50 থেকে 60 টাকা কেজি হয়ে যাবে। কত আপনাদেরকে মূল যে পাইকারি বাজারটি সেটা দেখতে পাচ্ছেন, এখানে 15 টাকা কেজি আছে। কি চমৎকার পটল। তো বন্ধুরা, এই বাজারে আপনার সব ধরনের কাঁচামালই পাওয়া যায়। আর এখানে একদম খুবই কম দাম দেখতে পাচ্ছি। আর এখান থেকেই আপনার বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন চলে যায়, বিভিন্ন হাত বদলের কারণে এই পণ্যটার এখানে যেটার দাম আপনার 10 টাকা কেজি, 15 টাকা কেজি, সেটা হয়ে যায় 50 টাকা 60 টাকা কেজি। ঝিঙ্গে কত কেজি? 20 টাকা কেজি। কি চমৎকার ঝিঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি। 20 টাকা কেজি দাম চাচ্ছে। এটা কত করে কেজি বেচতেছেন আপনারা? 40 ভাই। 40 টাকা। জি, এখানে আপনাদের নিজের চাষ করা? নিজের ভাই। এখানে পাইকারি সেল দিচ্ছেন না? ভাই পাইকারি বিক্রি হচ্ছে 40 টাকা, 40 টাকা 45 টাকা কেজি। আপনারা যে বন্ধুরা যেমনটা শুনতে পারলেন, এই দিন এক ভাইয়ের সাথে কথা বললাম, ওনার নিজের খাতের কাঁকরোল সেটা 40 টাকা কেজি এখানে বিক্রি করতেছে। এইটাই আপনার বাংলাদেশের বিভিন্ন জেলাতে যে এটার দাম হয়ে যাবে হয়তো 50 থেকে 60 টাকা কেজি, শুধু হাত বদলের কারণে। আপনারা যেমনটা শুনতে পারলেন, এখানে কি চমৎকার কাঁকরোল দেখতে পাচ্ছেন 40 টাকা কেজি এখানে কৃষক ভাইরা বিক্রি করছে। বন্ধুরা, যে এখন যে আমরা স্থানে চলে এসেছি, এটি হচ্ছে আলু পট্টি বলে। দেখুন এখানে অসংখ্য রকমের আলু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন কোয়ালিটির আলু রয়েছে, গোল আলু, লম্বা আলু, সাদা, সবুজ। মামা, আলুটা কত করে বেচতেছেন? 900 টাকা মন। কেজি কত পড়ে? 22.5। 22.5 টাকা কেজি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আলু বিক্রি করতে 22.5 টাকা কেজি এই পাইকারি বাজারে। অথচ এই আলু আপনার বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন চলে যায়, তখন এটার দাম 50 থেকে 60 টাকা কেজি হয়ে যায়। এমনটাই আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে এখানে আপনার বিশাল বড় বড় বস্তাতে তারা এই মিষ্টি কুমড়া প্যাকেট করেছে। এইগুলো হচ্ছে, এই বস্তাগুলো চলে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং রাজধানী সহ বিভিন্ন জেলাতে এই বস্তাগুলো চলে যাবে। আর চমৎকারভাবে তারা প্যাকেট করেছে। এখানে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি আমরা, অসংখ্য মিষ্টি কুমড়া বস্তা করেছে তারা। আর এখানে যে আমরা কিছু খুরসাকে তারা দেখতে পাচ্ছি। এই দেখেন কি সুন্দর সুন্দর বরবটি তারা এখানে করছে। এটা কত করে আটি বেচতেছেন আঙ্কেল? 25 টাকা। এটা কি 1 কেজি আছে?
তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখায়, এই যে একাটি আপনার বটবটি দেখতে পাচ্ছি, এটা 1 কেজি আছে 25 টাকা কেজি বিক্রি করতেছে এই আঙ্কেল। আর এইটাই যখন আপনার জেলা শহরগুলোতে চলে যাবে, বিভিন্ন যে সিটি শহরে চলে যাবে, এটার দাম হয়ে যাবে 50 থেকে 60 টাকা কেজি। আপনাদেরকে এক নজরে দেখাই নিলাম সেই বগুড়ার বিখ্যাত পাইকারি বাজার, যেখান থেকেই কাঁচামাল বাংলাদেশের বিভিন্ন জেলাতে চলে যায়। তো এখন আমরা চলে যাচ্ছি সেই মহস্থানগড়ের দিকে। আপনাদেরকে আজকে দেখাবো প্রাচীন বাংলার রাজধানী সেই মহস্থানগড়ের কিছু ধ্বংস অবশেষ। বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে, সেটি হচ্ছে বগুড়া মহস্থানগড়ে আমরা এখন চলে এসেছি। আর এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা মহস্থানগড়ের সেই বাউন্ডারি দেখতে পাচ্ছি, সেই প্রাচীন রাজধানী যাকে বলা হয় বগুড়ার মহস্থানগড়, সেখানে আমরা চলে এসে বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এখন ভিতরে প্রবেশ করে আপনাদের বিস্তারিত দেখাবো এখানে কি বন্ধ। আজকে সাপ্তাহিক ছুটি, আমরা হয়তো জানি না, তবে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রেখে, আপনারা যদি কেউ বেড়াতে আসেন এখানে, অবশ্যই রবিবার ছাড়া আসবেন, তাহলে রবিবার হচ্ছে এই জাদুঘর সাপ্তাহিক ছুটি থাকে। তো আপনাদেরকে মহস্থানগড় জাদুঘরের ভিতরে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এখানে মহস্থানগড়ের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন, এরিয়ার যে বিশাল প্রাচীর রয়েছে সেই প্রাচীর এরিয়ার ভিতরে প্রবেশ করে বিস্তারিত দেখতে পারবেন। ঠিক পাশেই রয়েছে এখানে তখনকার আদলে সেই প্রাচীন আমলে একটা রাজমহল রয়েছিল, সেটি হচ্ছে গোবিন্দ ভিটা। সেই গোবিন্দ ভিটাটাও ঠিক পাশেই অবস্থান, মহস্থানগড়ের সেই প্রাচীর অপোজিটই সেটা অবস্থান। আমরা এখন সেই গোবিন্দ ভিটাতে যাব, সেটা একটু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, যে এখন আমরা সেই গোবিন্দ ভিটায় প্রবেশ করছি, দেখুন তখনকার সেই প্রাচীন আমলের ভিটা কি চমৎকার দেখতে। আর এটি কিন্তু সেই করতা নদীর কোল ঘেঁষেই এই রাজপ্রাসাদটি তখন গড়ে উঠেছিল। আমরা ভিতরে অনেক কক্ষ দেখতে পাচ্ছি, সেই কক্ষগুলো দেখুন কি একদম প্ল্যান করে সেই কক্ষগুলো তখনকার সময় গড়া হয়েছিল। বন্ধুরা, এখন যে আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, দেখুন এই সেই করতা বিখ্যাত নদী, সেই বিখ্যাত নদীর কোল ঘেঁষেই কিন্তু এই গোবিন্দ ভিটা গড়ে উঠেছিল। তখনকার সেই প্রাচীন আমলে যে রাজপ্রাসাদটি সেটি এখানে গড়ে উঠেছিল। আমরা এখানে অসংখ্য কক্ষ দেখতে পাচ্ছি এই রাজপ্রাসাদের ভিতরে, কিন্তু এটা এখন চিহ্ন নেই, কালের বিবর্তনে সেটা মাটির নিচে তলিয়ে গেছে। একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই গোবিন্দর ভিটা, এটাকে বলে গৌর গোবিন্দর ভিটা। এই যে আমরা এখানে ওই গোবিন্দর ভিটার এখানে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে এখানকার এই তার বাড়ির কিছু দৃশ্য এখানে দেখাচ্ছে, যে দেখুন। আর আমরা পাশে ওই পাশে চলে যাবো, মহস্থানগড়ের মূল যে অংশটি সেটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই গোবিন্দর ভিটা দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি, সেটি হচ্ছে মহস্থানগড়ের ভিতরে। দেখুন এই যে মহস্থানগড়ের প্রাচীর দিয়ে সিঁড়ি বয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি। বন্ধুরা, দেখুন এখান থেকে চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে, চারপাশে সবুজের নীলাভূমি এবং কি অসাধারণ ভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, যে এখন যে জায়গাটি আমি অতিক্রম করছি একটি উদ্যান, দেখুন এটি হচ্ছে মহস্থানগড়ের প্রাচীর ঠিক পাশেই এখানে এই বিশাল বড় একটি উদ্যান গড়ে উঠেছে। আমরা সেই উদ্যানের মাঝখান দিয়ে হাঁটছি, আর এখানে এই উদ্যানের সাইড দিয়েই তখনকার সময় একটি লেক, চমৎকার লেক আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন এই লেকের পানি তারা হয়তো ব্যবহার করতো, এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই যে অবশেষে আমরা আবার সেই প্রাচীর উপরে উঠেছি, মহস্থানগড়ে যে প্রাচীর, সেই বিখ্যাত প্রাচীর উপরে উঠেছি। দেখুন এখান থেকে আপনার দৃষ্টি যত দূর যাবে তত দূর শুধু দেখতে পারবেন সেই প্রাচীর এরিয়া, কিন্তু আপনি পায়ে হেঁটে শেষ করতে পারবেন না, এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু কোনো শেষ পাচ্ছি না। আর এই ঠিক ডান পাশে যে দেখুন, এখানে যে ভিতরে আমরা যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এখানে তখনকার সময় হয়তো প্রাচীন আমলের যে রাজপ্রাসাদ গুলো ছিল, তখনকার সময় ক্যান্টনমেন্ট, সচিবালয় যাই বলেন না কেন, একটা রাষ্ট্র পরিচালনা করতে যাবতীয়
যাবতীয় কার্যক্রম কিন্তু এই প্রাচীন এই মহাস্থানগড় প্রাচীর ভিতরে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানেই সব ছিল। কালের বিবর্তনে হয়তো এগুলো মাটির নিচে তলিয়ে গেছে, এগুলো আর কোনো চিহ্ন নেই। এখানে আমরা বিভিন্ন সবুজ এবং গাছপালা দেখতে পাচ্ছি, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই যে মহাস্থানগড়ে আমরা একটি অংশ একটু ঘুরে ঘুরে দেখলাম। এখন আমরা যাব সেই বিখ্যাত শিলাদেবীর ঘাট। এখানকার যে তখন প্রাচীন আমলে অলৌকিক একটি ঘাট রয়েছে, সেই শিলাদেবীর ঘাট। সেই শিলাদেবীর ঘাটটা ঠিক মহাস্থানগড়ের অপোজিটে পাশেই অবস্থান। আমরা এখন সেই দিকে যাচ্ছি। এই বিখ্যাত সেই শিলাদেবীর ঘাটের ঘেটে আমরা এখন অবস্থান করছি। দেখুন, এখান থেকে এখানে লেখা রয়েছে শিলাদেবীর ঘাট, আর এখানে চমৎকার একটি রাস্তা করে দিয়েছে কর্তৃপক্ষ ঘাটে, যার জন্য আমরা এখন সেই রাস্তার ভিতরে প্রবেশ করে সেই রাস্তা ধরে ঘাটের দিকে যাচ্ছি। দেখুন, এখানে যার পথে আমরা চমৎকার কিছু ভিউ দেখতে পাচ্ছি। আপনাদেরকে সেই ভিউটা একটু দেখাই। আর আমরা হয়তো বা সেই ঘাটে অলরেডি চলে এসেছি। এইটাই হবে সেই শিলাদেবীর ঘাট। তো বন্ধুরা, এই যে এখন আমরা সেই শিলাদেবীর ঘাটে চলে এসেছি। এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন এখানে একটি নদী বয়ে গেছে। এই নদীটির নাম হচ্ছে করতোয়া নদী। আর এই করতোয়া নদীর পাড়ে হচ্ছে সেই শিলাদেবীর ঘাট অবস্থিত। আপনাদেরকে এই ঘাটটি একটু দেখাই। এই যে দেখুন বন্ধুরা, এই সেই রহস্যে ঘেরা শিলাদেবীর ঘাট। এই ঘাট ঘিরে অনেক অলৌকিক কথা প্রচলিত আছে। চলুন আমরা ইতিহাসের পাতা থেকে কিছু কথা জেনে আসি। শিলাদেবী ছিলেন তখনকার সময় সবচেয়ে প্রভাবশালী পরশুরাম রাজার বোন। তিনি অত্যন্ত রূপবতী এবং গুণবতী ছিলেন। তার একান্তই ব্যক্তিগত ঘাট ছিল এইটা। এই ঘাটেই তিনি গোসল করতেন এবং অনেক অবসর সময় পার করতেন। একসময় শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির সাথে প্রচন্ড লড়াই হয় পরশুরাম রাজার। যখন পুরা মহাস্থানগড়টি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি ঘিরে ফেলে এবং দখলে নিয়ে নেয়, তখন এই শিলাদেবী বুঝতে পারে তাদের পূর্বপুরুষের রাজত্ব আর থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। তখন তিনি এই ঘাটে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, এমনটাই আমরা জানতে পারলাম ইতিহাস। বন্ধুরা, এই যে এখানে আমরা অসংখ্য খাবারের প্লেট দেখতে পাচ্ছি। দেখুন, এই যে পদ্ম পাতার মতো যে পানিতে ভাসছে, এগুলো কিন্তু খাবারের অন টাইম যে প্লেট গুলো আছে সেই প্লেট গুলো কিন্তু এখানে ভাসছে। আর নদীর ওই পারে আমরা যে একটা ঘরের মতো দেখতে পাচ্ছি, ওটি হচ্ছে শ্মশান ঘাট। এটা হচ্ছে সনাতন ধর্ম, হিন্দু ধর্মের যে ভাইরা যারা মারা যায় তাদেরকে ওখানে চিতায় পোড়ানো হয়। আর নদীর এই পারে এখানে অনুষ্ঠান করা হয় তাদের এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে। যে অনুষ্ঠানগুলো করে সেই অনুষ্ঠানের যে খাবার খায় এই প্লেট গুলো এখানে দেখুন এই নদীতে ফেলেছে, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই যে এখন এখানে এক ভাইকে আমরা পেয়ে এই ঘাট সম্বন্ধে আমাদেরকে কিছু তথ্য তিনি দিবেন। আমরা একটু তার সাথে কথা বলবো। তো চলুন একটু তার সাথে কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? এটা ছিল এই রাজা পরশুরামের বোন। জি। ওনার নাম ছিল শিলাদেবী। ওনার সঙ্গে যখন বা শাহ সুলতানের যুদ্ধ হয় তখন উনি এখানে এসে এই নদীর মধ্যে সে ঝাঁপ মারত। মানে সতী নারী ছিল। আচ্ছা আচ্ছা। তখন সে এখানে ঝাঁপ মারে, এখানে সে মৃত্যুবরণ করে। তারপর থেকে হিন্দু শাস্ত্রে এদেরকে এটা শিলাদেবীর ঘাট বলে প্রচার হলো, যেটা শিলাদেবীর ঘাট। তখন থেকে এরা এখানে ওই মরা টরা নিয়ে আসে বা তাদের পূজা পালি যা কিছু দরকার তারা এখানে করে যায়। তো ওই তখন থেকেই এটা পরিচালিত হয়ে আসতেছে শিলাদেবীর ঘাট। এখানে তাহলে পরশুরামের বোন ঝাঁপ দিয়ে এখানে সে মৃত্যুবরণ করছে। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি ভাই? আচ্ছা ভাই, মোহাম্মদ ইউসুফ ভাই, ভালো থাকবেন না? ওকে, ধন্যবাদ। বন্ধুরা, এই শিলাদেবীর ঘাটটি আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। এখন আমরা যেদিকে যাচ্ছি সেটি হচ্ছে তখনকার সময় সবচেয়ে প্রভাবশালী যে রাজা ছিল পরশুরাম রাজা, সেই পরশুরাম রাজা রাজমহলে। সেই রাজমহলের পাশেই রয়েছে তখনকার সময় সেই অলৌকিক কূপ, যে কূপে মৃত মানুষ ফেলিয়ে দিলে জীবিত হয়ে উঠে আসতো। সেটাও এই পরশুরাম রাজা রাজমহলের পাশেই অবস্থান করছে। আমরা সেই জায়গায় যাচ্ছি, তো আমাদের সাথে থাকুন। বন্ধুরা, এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে দেখুন, এইটি হচ্ছে সেই মহাস্থানগড়ের মেইন গেট। এখানে কি চমৎকার একটি গেট আমরা দেখতে পাচ্ছি তখনকার সময়ের। আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এই ঠিক সামনে হচ্ছে পরশুরামের রাজপ্রাসাদ রয়েছে। আর পরশুরামের রাজপ্রাসাদের সামনেই সেই বিখ্যাত কূপ, মৃত মানুষ ওখানে কূপের ভিতরে ছেড়ে দিত, সে জীবিত হয়ে উঠে চলে আসতো। সেই কূপটাও রয়েছে এই সামনে। আমরা সেই কুয়াটি দেখার উদ্দেশ্যে এখানে চলে এসেছি। দেখুন, আপনাদেরকে সেই কুয়াটা একটু দেখাই। বন্ধুরা, এই সেই জিয়াত কূপ, যে কূপে মৃত মানুষ ফেলে জীবিত হয়ে উঠে আসতো, সেই কূপটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। তখন বিশাল বড় একটি কূপ। এই কূপের যে ইতিহাস সেটি হচ্ছে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির সাথে প্রচন্ড লড়াই হয় এই পরশুরাম রাজার। কোনোভাবেই যখন পেরে উঠছিলেন শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি জানতে পারেন গোয়েন্দা সূত্রে যে তার একটা কূপ রয়েছে। সেই কূপে মৃত মানুষ ফেলে জীবিত হয়ে উঠে আসে। তার আহত নিহত যত সৈন্যই থাকুক সব এই কূপে ফেলতো এবং এই কূপ থেকে তারা আবার জীবিত হয়ে সুস্থ হয়ে উঠে আসতো। উঠে এসে আবার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির সাথে লড়াই করতো। তারপরে তিনি পদক্ষেপ নেয়, একটি পাখি
পাখির মাধ্যমে একটি গরুর মাংসের টুকরা এই কূপে ফেলে শাহ সুলতান রহমতুল্লাহ আলাই। তারপর থেকে এই কূপের অলৌকিক ক্ষমতা ধ্বংস হয়ে যায়। তারপরেই পুরো মহাস্থান গড়টি নিয়ন্ত্রণে নিয়ে নেয় শাহ সুলতান রহমতুল্লাহ আলাই। সেই জীবিত কূপ যেটাকে বলা হয়, এখানে মৃত মানুষ ছেড়ে দিলে সে জীবিত হয়ে উঠে চলে আসতো, এরকম একটা কথাই আমরা এখানকার মানুষের মাধ্যমে শুনতে পারলাম। তো চলুন আপনাদেরকে আরো কিছু প্রাচীন আমলে আরো কিছু ধ্বংস অবশেষ আপনাদেরকে দেখাই। কিছু ধ্বংস অবশেষ এখনো রয়েছে, কিছু বাড়ির কিছু নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনাদেরকে সেটা একটু দেখাই। চলুন আমরা এখন চলে যাচ্ছি এই জীবিত কূপ যেটাকে বলা হয়, যেটা মৃত মানুষ ছেড়ে দিলে জীবিত হতো, সেই কূপের পাশেই এখানে আরেকটি ধ্বংস অবশেষ আমরা দেখতে পাচ্ছি, পশুরাম প্রাসাদ। এটা ছিল পশুরামের প্রাসাদ ছিল, এখানে ধ্বংস অবশেষ এখন রয়েছে, কিন্তু পশুরামের বংশধররা যেখানে কেউ নেই। বন্ধুরা, এই সেই প্রভাবশালী রাজা পশুরাম রাজা রাজমহল, এখান থেকেই প্রাচীন আমলের রাজধানী বগুড়া নিয়ন্ত্রণ করত সেই রাজা পশুরাম রাজা। এই রাজমহলটি আমরা এখন আপনাদেরকে দেখাই। দেখুন কি অসাধারণ ভাবেই তারা প্ল্যান করে এই রাজমহল গড়েছিল। এখানে অসংখ্য রুম আমরা দেখতে পাচ্ছি, হয়তো বেডরুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, বিভিন্ন রুম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে উপরের অংশ আমরা কোনো চিহ্ন এখন দেখতে পাচ্ছি না, শুধু সাইডের অলগুলোই রয়েছে, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তখনকার সময়ে রাজাদের যে ব্যবহৃত জিনিস সেগুলো হয়তো কিছু সংরক্ষিত আছে জাদুঘরে, সেটা তো আজকে বন্ধু আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এই রাজপ্রাসাদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। দেখুন কি চমৎকার দেখতে প্রাচীন আমলের রাজপ্রাসাদ। এই মহাস্থানগড়ে সেই প্রাচীন আমলের এখানে একটি অলৌকিক পাথর রয়েছে, সেই পাথরটি আপনাদেরকে একটু দেখাবো। আমরা এখন সেই দিকেই যাচ্ছি, আর ঠিক পাশেই শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির সমাধি, সেটাও দেখবো। তো আমরা এখন সেই দিকে যাচ্ছি, চলুন। বন্ধুরা দেখুন, এখানে বিশাল আমরা কৃষি জমি দেখতে পাচ্ছি, এগুলোও কিন্তু সেই মহাস্থানগড়ের একটি অংশ। তখনকার সময় প্রভাবশালী যে পশুরাম রাজা ছিল তার রাজত্বেরই একটি অংশ ছিল এই এলাকাটি। এটাও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখন মানুষের দখলে চলে গেছে। এখানে আমরা কৃষি আবাদ করতে দেখতে পাচ্ছি কৃষক ভাইদের। বন্ধুরা, আমরা পাথরের একদম নিকটে চলে এসেছি। দেখুন এইটি হচ্ছে সেই অলৌকিক পাথর। এই পাথর গিরে কিন্তু অনেক অলৌকিক কথা প্রচলিত আছে। আমরা এখানে আর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখানে সনাতন ধর্মের ভাই ও বোনেরা তারা পূজা করেছে এবং কাঁচা দুধ ছিটিয়ে দিয়ে রেখেছে। দেখুন, আর এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হয়তো তাদের কোনো দেবীর ছবি হবে, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, যেহেতু এখানে দুধ দিয়ে রাখছে এবং দুধগুলো এখনো এর উপরে ভাসছে, এই কারণে সেই ছবিটি ভালো বোঝা যাচ্ছে না এটা আসলে কোন দেবীর ছবি। তবে এটা যে একটা দেবীর ছবি সেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে হয়তো কোনো দেবীর মাথার অংশের কোনো দৃশ্য দেখতে পারবো, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এই দুধের কারণে আমরা সেটা বুঝতে পারছি না। আর এটা প্রচন্ড গন্ধ, যেহেতু কাঁচা দুধ ছিটিয়ে দিয়েছে, এখানে থাকাটাই অনেকটা কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, এখানে আমরা অসংখ্য পর্যটক দেখতে পাচ্ছি, তারা দেশের বিভিন্ন স্থান থেকে চলে এসেছে। আমরা এখানে একটা কিশোরের সাথে কথা বলবো, তার কেমন লাগে এবং তিনি কোথা থেকে এসেছে আমরা তার সাথে একটু কথা বলি। তোমার নাম কি? সাদমান সাইদ ফুয়াদ। ওয়াও, এত সুন্দর নাম তোমার। কার সাথে আসছো ঘুরতে? আমার আম্মুর সাথে। আমার সাথে? তোমার বাসা কোথায়? আমার বাসা বাইগুন। কোথায়? বাইগুন। বাইগুন? জয়পুরহাট কালে হবে। জয়পুরহাট তাহলে হবে। জয়পুর কোথায় বাসা তোমার? জয়পুরহাট পার হয়ে যাও। মঙ্গলবাড়ি? মঙ্গলবাড়ি? হ্যাঁ, মঙ্গলবাড়ি আমি অনেকবার গেছি। ভালো থাকো। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? এইটে পড়ে। মাশাআল্লাহ। বন্ধুরা, আমরা এই মহাস্থানগড় পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। এখানে একটা কিশোরের সাথে আমরা কথা বললাম। এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটি হচ্ছে এখানকার সেই মহান ব্যক্তি যিনি এখানে শুয়ে আছেন, ঠিক পাশেই, যিনি আফগানিস্তান থেকে এসেছিলেন, এসে এখানে ইসলামের সুন্দর ফুল ফুটিয়েছিলেন, সেই মহান ব্যক্তি শাহ সুলতান রহমতুল্লাহ সমাধিতে আমরা যাব এবং আপনাদেরকে তার সমাধিটাই ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, এই যে এখন আমরা সেই মহান ব্যক্তি শাহ সুলতান রহমতুল্লাহ মাজারে চলে এসেছি, এইটাই আপনাদেরকে দেখাবো। এটা অনেক উঁচা, মনে হয় তখন পাহাড় ছিল, সেই পাহাড়ের একদম চূড়াতে তার মাজারটির অবস্থান। এখন হয়তো সিঁড়ি করে দিয়েছে এবং চতুর্দিক দিয়ে প্রাচীর করে দিয়েছে, এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই যে এখন আমরা সেই শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির মাজারের একদম নিকটে চলে যাব। আমরা সিঁড়ি নিচ থেকে উপর দিকে উঠতেছি, আর আপনাদেরকে দেখাবো সেই মহান ব্যক্তি যিনি পশুরাম রাজার বিরুদ্ধে যুদ্ধ করে এই এলাকাটি আপনার হিন্দু শাসকের হাত থেকে রক্ষা করেছে এবং মুসলমানরা এখানে
শান্তিপ্রিয়ভাবে বসবাস করার সুযোগ সুবিধা এখনও বর্তমান মুসলমানরা ওনার কল্যাণেই, ওনার আত্মত্যাগের দানেই এখানে মুসলমানরা এখন স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতেছে এই বগুড়াতে, এই মহাস্থানগড়ের এলাকায়। তো সেই মহান ব্যক্তির সমাধির পাশে এখন আমরা চলে এসেছি, আপনাদেরকে সেই মহান ব্যক্তির সমাধিটা একটু দেখাবো। বন্ধুরা, এই যে এখানে যে সমাধিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সুলতান সাহেবের প্রধান শিষ্যের সমাধি। এই যে এখানে আমরা একটা সমাধি দেখতে পাচ্ছি। আর এখন আমরা চলে যাচ্ছি মূল সমাধির দিকে। এখানে এটা তো মসজিদ, তাই না? পাশে একটি চমৎকার মসজিদ দেখতে পাচ্ছি আমরা এখানে। একটু পরে নামাজের সময় হবে। ওই যে এখানে ঢাকা রংপুর মহাসড়ক চলে গেছে, আর এটা ছিল মহাস্থান বাজার। আর আমরা এখন সেই মাজারের একদম খুবই নিকটে চলে এসেছি। আর এটি হচ্ছে আমি যে এখন যাচ্ছি, এটি হচ্ছে মাজারের মূল অংশ। পরশুরামের মতন সেই প্রভাবশালী ক্ষমতাশালী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে এই এলাকাটি মুক্ত করে সেই বিখ্যাত ব্যক্তির সমাধি হচ্ছিল এইটি। সেটি হচ্ছে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহের সমাধি। দেখুন, আমরা এখন সেই মাজারে চলে এসেছি। এখানে আমরা মাজারটি বন্ধ দেখতে পাচ্ছি, তবে একটু পরেই মাজারটি খোলা হবে, এর একটা তথ্য আমরা জানতে পারলাম এখানকার কর্তৃপক্ষের মাধ্যমে। নামাজের পূর্ব মুহূর্তে এই মাজারের দরজাটি খোলা হবে, তখন আমরা মাজারের ভিতরের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা মাজারের এরিয়াটি একটু ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকে একটু দেখাই, চলুন। বন্ধুরা, এই মাজারে যারা সবসময় অবস্থান করে এবং তাদের সাথে একটু কথা বলি, চলুন তাদের একটু অনুভূতি শুনি, তাদের আসলে কি অনুভূতি এই মাজার সম্বন্ধে। ও কাকা খাইতেছেন? এখানে থাকেন কতদিন? বাবা মর্যা আমার বহুদিন সুলতানের জন্মের আগে আমি আইছি রে, প্রথম উঠার আগে কিন্তু আমি আইছি রে। আমার নাম হরে কৃষ্ণ রে, ভগবানের সাথে দেখা রে, ডিস্টার্ব করিস রে, আমি দাঁড়িয়ে আসানি রে। আপনারা কি করলেন? আপনার কার কার সাথে দেখা হয়েছে এই পর্যন্ত? আরে সর্বনাশ, আমার কিন্তু লাঠিপুতি অনেক রে, বাল বাচ্চা নাই রে, লাঠিপুতি অনেক রে, বাল বাচ্চা নাই রে। বাল বাচ্চা নাই কিন্তু নাতিপুতি আসলে কেন? লাঠিপুতি অনেক রে, বাল বাচ্চা নাই রে, তোর ছেলেকে আমি মানুষ করি রে, আমি পালক বাবা রে। আমার মতোই নাতি? হ্যাঁ, আমি পালক বাবা, আমি পালক বাবা। লাগে না? আপনি গান করতে পারেন? গান গাইতে পারেন? আরে সর্বনাশ, গান আমি গাই গো, পয়সা আছে তোমার পকেটে নাই গো, গান পয়সা শুনবো? দাও গো, 101 টাকা লাগবে গো, 101 টাকা গান শুনেবে? 101 টাকা লাগবে গো, আমার গান শোনাবো গো, 101 টাকা লাগবে গো। বেউলার ভাতার লক্ষিন্দর গর্বর হলে ঠুস থাকবে না হুস। কাকার কথাগুলো সেই না, বেউলার ভাতার জি স্থানীয়। খাজান পাগলা, ও সাজান পাগলা। ওই টুনির বাপ আন্ডা বেচাই সাপ হয়ে না মাপ। আন্ডা বেচো, ডিম বেচো, কুসুম বেচো না। আন্ডা ডিম বেচলে কুসুম থাকে। শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহ সাহেবের মাজারের পাশেই, সমাধির পাশেই আমরা এখানে একটি কূপ দেখতে পাচ্ছি। এটাও মনে হচ্ছে সেই প্রাচীন আমলের একটি কূপ। আপনাদেরকে কূপটি একটু দেখাই, দেখুন। এই সেই কূপ যেখানে পানি নাই, হয়তো ময়লা আর ময়লা। ওয়াও, খালি ময়লা আর ময়লা। হ্যাঁ হ্যাঁ, অনেক গভীর। অনেক গভীর। এখানে ভান্ডার, খাওয়ার ভান্ডার। এখানে খাবার পাওয়া যায়, এখানেই খাওয়াই। বন্ধুরা, এই যে এখন যে জায়গাতে আমরা অবস্থান করছি, এটি হচ্ছে খাদ্য ভান্ডার। এখান থেকে এই মাজারে যারা অবস্থান করে তাদেরকে খাদ্য বিতরণ করা হয়। তো আমরা এই খাদ্য ভান্ডারের খাদেমের সাথে একটু কথা বলি, দেখি তিনি তার খাদ্য ভান্ডার সম্বন্ধে কি তথ্য আমাদেরকে দেয়। সালাম আলাইকুম কাকা, এই ভান্ডার খানায় এখানে মূলত কি হয়? এখানে দর্শকেরা যারা চিহ্নিত করে পাক করে ওনারা খাওয়া অবশিষ্ট জমা দেয়, এখান থেকে আমরা বন্টন করে দিই। ও আচ্ছা, যারা
এখানে এসে ওই মানত করে বা যাই করুক, রান্না করে খাবার শেষ করে যতটুকু অবশিষ্ট থাকে সেটা আপনাদের এখানে রেখে যায়। এখান থেকে আপনারা হচ্ছে গরিব অসহায় দুস্থ যারা আছে পথোয়া তাদেরকে আপনারা বন্টন করে দেন। তো খুব ভালো একটা কাজ, এটা খাবার নষ্ট না হচ্ছে না আর কি। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল, সালাম আলাইকুম। এইটা হচ্ছে সেই পুরাতন গেট, এইখান থেকে মাজার দেখা যায়। এই দেখাচ্ছি আমি, পুরোটা একটু ঘুরে দেখাচ্ছি। এখন আমরা সেই মূল মাজারের ভিতরে প্রবেশ করবো। গেটটা ওই পাশে আমরা দেখলাম বন্ধ ছিল, কিন্তু এখন গেটটা খুলে দিয়েছে। এখন যে নামাজের সময় গেটটা বন্ধ থাকে, এখন নামাজ শেষ, গেটটা খুলে দিয়েছে। আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করবো। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সমাধিটা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, এটি হচ্ছে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির মূল সমাধি। আর আমরা এখন ভিতরে প্রবেশ করবো। ভিতরে প্রবেশ করে আপনাদের এই মহান ব্যক্তির সমাধিটা আপনাদেরকে একটু দেখাবো। বন্ধুরা, চলুন এই মহান ব্যক্তি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি বগুড়া মহাস্থানগড়ে আসার কিছু ইতিহাস আমরা জেনে আসি। আফগানিস্তানে বলগি শহরে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির জন্ম। 1343 খ্রিস্টাব্দে মাছের আকৃতি নৌকা ছেড়ে কিছু অনুসারী নিয়ে তিনি বগুড়া মহাস্থানগড়ে এসে অবস্থান করেন। এখানে থেকে সমাজে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন এবং দাওয়াতি কাজ শুরু করেন। তার ইসলামের সৌন্দর্য দেখে এবং দাওয়াতি কাজে অনেকেই সাড়া দেয়। এমনকি পরশুরাম রাজা রাজমহলের অনেক সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। এগুলো দেখে পরশুরাম রাজা শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির সাথে বিবাদে জড়িয়ে যায়। আস্তে আস্তে এরা যুদ্ধে পরিণত হয়। এক সময় তুমুল রক্তক্ষয়ী যুদ্ধে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি বিজয় লাভ করেন এবং বিজয় লাভ করে এই এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত করেন এবং ইসলামের সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দেন। এখানেই তিনি মৃত্যুবরণ করেন। এখন যে আমরা দাঁড়িয়ে আছি, এইটি হয়েছিল সেই শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির সমাধি এবং সমাধির পাশেই এখন আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এটা হচ্ছে সেই মহান ব্যক্তি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির সমাধি। বন্ধুরা, এই যে আপনাদেরকে মূল মাজারটা ঘুরে ঘুরে দেখে আমরা এই যে নিচের অংশে এখন চলে এসেছি। তো আপনাদেরকে এই বগুড়া পুরো শহরটারই যে প্রাচীন কিছু ইতিহাস সেটা জানানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে হয়েছে। আপনারা যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।